মেরে দেই, মেরে দেই। বাপ পেটি মিলে আমাকে মারা ধান্দা করছিস? ছেড়ে দিব আমি তোদের, ভেবেছিস আমি বাঁচতে না পারলে তোদের বাপ বেটিকে বাঁচতে দিব? জান নিয়ে নিব না? সবার আগে তোকে মারবো। তোর জন্য আমার সব কিছু হারাম হয়ে যাচ্ছে, শান্তি পাচ্ছি না কোনো কিছুতে। যত নষ্টের মূল তুই। তরতর করে কেঁপে ওঠে হৃদের হিংস্রত্বের হুঙ্কারে মায়া। ভয়ে আড়ষ্ট মায়া চোখে পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। হৃদের ক্ষেপে ভাষা আরও ক্ষিপ্ত হলো। হিজাবের উপর দিয়ে মায়ার চুলের মুষ্টি বদ্ধ করে নিজের মুখোমুখি করলো। আগের নেই রাগে রিড়ি করে বলে, তোর কি মনে হয় বউ বলে ছাড় পাবি তুই? ছেড়ে দিব আমি তোকে? ভালো মানুষ মনে করেছিস আমাকে? তোর স্বামী চাই না, তোর সমাজ দেখানো, লোক দেখানো বিয়ে চাই? সেজন্য এত নাটক করলি, কাহিনী সাজালি, আমি রাজি হলাম। এখন তোর বাপ কাহিনী শুরু করেছে। আমারে কি পাগল পাইছিস? তোদের বাপ বেটির নাটক দেখার জন্য আমি বসে আছি? হ্যাঁ, তোর বাপের কাছ থেকে পারমিশন চাইছি আমি? হ্যাঁ চাইছি। তোর বাপ থেকে তার মেয়েকে চাই না, আমার বউকে গুছিয়ে দেওয়ার জন্য আদেশ করছি। দিতে না পারলে না করে দিবে, নয়তো আমি নিজেই নিয়ে আসবো। তার পারমিশনের দরকার নাই আমার। হৃদের বাকি কথা শেষ করার আগেই মায়া জোর খাটালো। গলার ছুরি আটকে আছে জেনেও পরোয়া করলো না। হৃদের বক্ষতলে প্রাণপূর্ণ ছটফট করলো ছোটার জন্য। সফল হতে না পেরে ঝরঝর করে কেঁদে একটু সাহস দেখিয়ে বলল, মেরে দিন আমাকে, দিন মেরে। আপনি তো এমনি আমাকে সহ্য করতে পারেন না, এজন্য তো আপনি আমাকে যখন তখন মারেন, গায়ে হাত তুলেন, আদর করেন না। সব আদর ওই মেহু আপুকে করেন, এখানে এসেও মারতে চাচ্ছেন। এত মারামারি থেকে একেবারে মেরে ফেলুন। কেন এসেছেন আমার কাছে আপনি? আমি তো আসতে বলিনি। যান, আপনি ওই মেহু আপুর কাছেই যান, তাকে বিয়ে করুন না। আমি তো বাধা দেইনি। আপনি ভালো না, আপনি খারাপ, আপনি ভীষণ খারাপ। আমি বিয়ে করব না আপনাকে, যান আপনি। মায়ার কথায় হৃদ আরও শক্ত করে চেপে ধরে মায়ার চুল। মায়াকে মুখোমুখি করে বলে, তো কাকে বিয়ে করবি? তোর বাপের আদর্শ টাইপ ধরে আনা ছেলেদের? হ্যাঁ, তাদেরই করব। আপনার কি? যান আপনি, ছাড়ুন আমাকে। মায়ার প্রতিটি স্বীকারোক্তি ছিল হৃদের রাগে গি ঢালার মতন। হৃদ ক্ষেপ্ত হাতে ছুরি ছেড়ে মায়ার গলা চেপে ধরল। হৃদের শক্ত হাতের দাবিতে মায়ার গাল চেপে দাঁতের গলিয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো তৎক্ষণাৎ। মায়া গুঙালো, চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। ছটফট করলো, গাল ছাড়ানোর পারল না। হৃদ মায়ার গাল টেনে উপরে মুখ করে নিজের মুখোমুখি ধরে হিংস্র বয়ানে বলল, আমাকে তেজ দেখাস? জবান কেটে বোবা বানিয়ে রাখবো। আমি তোকে বলছিলাম আমার জীবনে আসতে, তুই স্বেচ্ছায় এসেছিস। এখন তোর আমাকে দিয়ে হয় না, আরও নাগর লাগবে। এই জন্য বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াস, কলেজে যাস, প্রাইভেটে যাস। তোর কি মনে হয় তোর খবর আমি রাখি না? জানি না আমি তুই কি করছিস? আমি কি একটু ছাড় দিলাম? তুই তো সোজা বেহাইমিতে নেমে গেছিস, নিজেকে সস্তা বানাচ্ছিস। আমার নিষেধ করার পরও অবাধ্য হয়ে গেলি, তাও রোজ হলি। বেপরদায় পরপুরুষের সামনে পর্যন্ত গেলি। এখন বলছিস আমাকে বিয়ে করবি না? কাহিনী করিস আমার সাথে? আমাকে পাগল বানিয়ে দান্দা করছিস? তুই আমার না হলে আমি কারো হতে দিব? এত সহজ? জান নিয়ে নিব না তোর? হৃদের দাবিতে ধরা হাতে চাপে মায়া ব্রিজের পেছনের দিকে খই হারিয়ে পড়তে নেয়। মায়া ভয়ে আটকে তৎক্ষণাৎ চেপে ধরে হৃদের শার্টের কলার বাঁচার জন্য, কিন্তু এতে হৃদ আরও ক্ষিপ্ত হয়ে গেল। চোখে মুখে দারুণ হিংস্র প্রকাশ পেল। মায়ার চেপে ধরার গালটা আরও চাপিয়ে ধরে দাঁতে দাঁত পিষে বলে, মোটেও না, একদম ছোঁয়ার চেষ্টা করবি না আমায়। আমাকে ছোঁয়া তোর জন্য নিষেধ। সব কিছুর শেষ সেই দিন হয়ে গিয়েছিল যেদিন তুই আমাকে নোংরা বলেছিলি। সব কিছুর শুরু তুই করেছিস, শেষটা এবার আমি করব, তাও খুব ভয়ানকভাবে। তুই শুধু খান বাড়ির বউ আর আমার লোক দেখানো সমাজের স্বীকৃতিপ্রাপ্ত বউ হবি। এর বাহিরে তুই আমার কিচ্ছু না। আর না আমি তোর কিছু হব। দাদির তোকে চাই, তোর সমাজ দেখানো বিয়ে চাই, আমাকে চাই না। তাই করলাম পূরণ তোর চাহিদা, লোক দেখানো বিয়ে। আর আমার মধ্যে সেদিন তুই লোক দেখানো বিয়েটাকে বেছে নিয়েছিস। আমাকে নাকি তোর প্রয়োজন নেই, তাই আমারও তোর মতো স্বার্থপর বউয়ের প্রয়োজন নেই, দরকার নেই। সারা জীবন তোকে আমি একাই রাখবো, কিন্তু আমার বাড়িতেই। তাই বলছি আমাকে ভুলেও ছোঁয়ার চেষ্টা করবি না। তোর কথাগুলো আমি ভুলিনি। আমি নোংরা? আমার স্পর্শগুলো নোংরা?
তোর শরীরের জন্য আমি তোর সাথে পড়ে থাকি, তোকে নোংরা হাতে ছুঁই, তোকে নিয়ে খেলছি ভোগ করার জন্য? ছি। আর যেন কি কি বলেছিস? ও ও ও, হ্যাঁ, তুই আমাকে ঘৃণা করিস, আমার ঘৃণাকে, আমার ছোঁয়াকে ঘৃণা করিস। আমি বাজে, খারাপ, দুইবার তোকে বিয়ে করেও আমার স্পর্শ তোর নোংরা লাগে, আমার থেকে দূরে থাকতে চাস? নে, হয়ে গেলাম দূরে তোর থেকে, জীবনে কখনো তোকে ছুঁয়ে দেখবো না, কাছে টানতে চাইবো না। তোর সব কথাই রাখলাম, তারপরও তোকে আমার সাথেই থাকতে হবে, থাকতে তুই বাধ্য, আমি বাধ্য করব তোকে। এবার বাসা যাবি, গিয়ে তোর রাজাকার বাপরে বলবি তুই বিয়েতে রাজি। দ্বিতীয়বার আমার কথার অবাধ্য হলে তার ফলও ভালো পাবি না, যা। সকাল 11টা, কাঠফাটা রোদে তপ্ত নগরী আশুগঞ্জ। মায়ার কলেজ বন্ধ। সেকেন্ড ইয়ারের এইচএসসি পরীক্ষার হল তার কলেজে পড়েছে, সেই সুবাদে কলেজ আজ বন্ধ। খোলা থাকতেও যে কলেজে যেত তেমন জানা। মায়ের মন ভালো নেই, বর্তমানে বাসায় আছে। শফিকুল ইসলাম তপ্ত রোদে ঘেমে ঘেমে বাসায় ঢুকলো। বসার রুমের সোফায় বসে হাতের কাগজটি টি টেবিলের উপর রেখে রেহেনা বেগমকে ডেকে বলল পানি দিতে। রেহেনা বেগম কিচেনে দুপুরের রান্নায় ব্যস্ত থাকায় ফিহা পানি নিয়ে আসলো ওনার জন্য। তিনি হাসি মুখে পানি পান করে ফিহার মাথায় স্নেহময় হাত বুলিয়ে দেয়। ফিহাকে ওনার ছেলের বউ হিসেবে অনেক পছন্দ, বড় ঘরের মেয়ে হয়েও বেশ ভালো মানিয়ে নিয়েছে তার পরিবারের সাথে, কোনো কিছুতেই নারাজ হয় না বা অখুশি হচ্ছে না। আল্লাহ তাদের ভালো রাখুক। তিনি ফিহাকে আরও একটি কাজ দিলেন, মায়াকে ডেকে নিচে নিয়ে আসার। ফিহা হাসি মুখে যেতে গিয়েও বেখেয়ালি চোখ গেল সোফার টেবিলের কাগজটির উপর। তীক্ষ্ণ দৃষ্টিতে একটু করে দেখতেই চমকে ওঠে ফিহা। ভয়ে বড় বড় চোখ করে দ্রুত গেলেন মায়ার রুমে। মায়াকে ডেকে কিছু না বলে পুনরায় আসলো শফিকুল ইসলামের কাছে। মায়াকে ডেকে শফিকুল ইসলাম নিজের পাশে বসালেন। ফিহা ভয়ে আতঙ্ক জড়সড় হয়ে আছে। জুই মায়ের পেছন পেছন এসেছিল নিচে বসার রুমে। পরিস্থিতি বুঝে ফিহা দ্রুত নিজের শাশুড়িকেও ডেকে আনে কিচেন থেকে। উপস্থিত সবাই গোল করে দাঁড়িয়ে আছে শফিকুল ইসলাম ও মায়াকে ঘিরে। বিষয়টি তখনও কারো বোধগম্য হলো না ফিহাকে ছাড়া। সকলের কৌতূহল। নীরবতা ভেঙে প্রথম কথা শফিকুল ইসলাম মায়াকে বললেন, আব্বু যা করব তোমার ভালোর জন্যই করব আম্মু, এই বিশ্বাস আছে তো আমার উপর? মায়া ডাগর ডাগর চোখে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শফিকুল ইসলাম প্রশান্তি অনুভব করলো নিজের মনে। স্নেহময় হাতটা মায়ার মাথায় রেখে পুনরায় বলল, তোমার ভালোর জন্য আজ আরও একটি কাজ করব আমি। ওই বাড়ির ছেলের সাথে তোমার ডিভোর্স পেপার বানিয়ে এনেছি, আমি চাই তুমি সেটাতে সাইন করো। ওই বাড়ির সাথে আত্মীয়তা নিয়ে আমার প্রথমে আপত্তি না থাকলেও এখন আছে, বিশেষ করে ওই বাড়ির ছেলেকে নিয়ে মূল সমস্যা। সকল বাবা মা চায় সন্তানকে ভালো আদর্শ ছেলের হাতে তুলে দিতে, আমরাও তাই চাই। রিদ খান নামটা দেশের ছোট বড় সবার জানা, ভালোর জন্য নয় খারাপ কাজের জন্য চিনে থাকে সবাই। রিদ খানের ভয়ে কেউ সামনে কথা বলতে না পারলেও পিছনে ঠিকই খারাপ বলে গালমন্দ করে। সবার জানা তার গুন্ডামি সম্পর্কে, দেশ বিদেশে গুন্ডামি করে বেড়ায়, সে পেশাগত গুন্ডাদের সর্দার। দেশের সকল ছোট বড় কালো কাজের সাথে তার নাম জড়িত, তার কথাই হয়। দেশের সরকার পর্যন্ত তাকে কিছু বলার ক্ষমতা রাখে না, কারণ তার দ্বারাই সরকারেরও প্রায় 60% কাজ হয়ে থাকে। এক কথা বলতে গেলে সরকারের ডান হাত বাম হাত, সামনের হাত পিছনের হাত, সব কিছুই তার। দেশের সরকারও তাদের সাথে টক্কর নেয় না, কারণ তারা দেশের সরকারকেই পিছন থেকে চালায়। ওইটাকে রাজনৈতিক ছাল বলে। সবাই বুঝলেও বলার ক্ষমতা কেউ রাখে না। তাদের আগে দেশের আইন পর্যন্ত তাদের সুবিধার্থে তৈরি করা হয়। রিদ খান নামে রোজ কোথাও না কোথাও ঝামেলা হয়, খুন খারাপি হয়, মানুষ হত্যা করা তার রোজকার কাজ পড়ে। রিদ খানের নামে গোটা একটা কালো দুনিয়া আছে, যেটা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তোমাকে ছোটবেলায় যখন রিদ খানের সাথে বিয়ে দেওয়া হয় তখন সে সাধারণ একজন ছেলে ছিল, কিন্তু তোমার বিয়ের পরই তার রূপ পরিবর্তন হয়। তার বাবা মায়ের মৃত্যুর জন্য পর্যন্ত তোমাকে দায়ী করে গুলি করে মারতে চেয়েছিল সেদিন, অথচ তুমি তখন 6 বছরের ছিলে। কিন্তু আমার বাবাকে মৃত্যুর সময় দেওয়া শেষ ওয়াদা রাখতে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি যেতে চাচ্ছিলে না বলে আমি বলেছিলাম তোমাকে পালতে পারবো না। এর জন্য আব্বু সরি, কিন্তু আমার হাতেও কোনো অপশন ছিল না আব্বু। বাবাকে দেওয়া ওয়াদা রাখতে তোমাকে পাঠিয়েছিলাম খানবাড়িতে, সাথে এই ভয়েও ছিলাম যদি রিদ খান তোমার আসল পরিচয় জানতে পারে তাহলে সে তোমাকে মেরে ফেলবে, দ্বিতীয়বার ভাববে না।
বাবা মার মৃত্যুর খুনি দায়ী করে আল্লাহর অশেষ রহমত, তেমন কিছুই হয়নি। হয়তো রিদ খান বুঝতে পেরেছিল তুমি তখন ছোট ছিলে, অবুঝ ছিলে, তোমার হাতে কিছুই ছিল না, এজন্য তোমার ক্ষতি করেনি। কিন্তু করতে কতক্ষণ? রিদ খানকে সবাই ক্ষমতাসীন গ্যাংস্টার বলে জানে। ক্ষমতার আগে দয়া মায়া কারোর জন্যই নেই, তোমার জন্য না। আজ হয়তো তোমাকে বিয়ে করবে, কিন্তু দুদিন যেতে না যেতেই ঠিক তোমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলবে, আবারও অন্য কোনো নারীতে মত্ত হয়ে যাবে। এসব গুন্ডা গ্যাংস্টারদের মন ভালোবাসা বলতেই কিচ্ছু থাকে না। তারা বউ, সংসার, মায়া, মমতা বুঝে না। তারা বুঝে দুনিয়া আর কালো টাকা। আমি দীর্ঘ বছর ধরে রিদ খানের সম্পর্কে দেখেছি, শুনেছি। এক কথায় অত্যন্ত খারাপ চরিত্রের লোক। তোমাকে মেরে ফেললেও দেশের আইন আমাদের হয়ে কথা বলবে না। তারা রিদ খানের পক্ষপাতিত করবেন, কারণ জোরজার মল্লুক তার। আমি বাবার দেওয়া ওয়াদা রেখেছি, তোমাকে খান বাড়ির বউ করে পাঠিয়েছি। 2.5 বছর ছিল ওইখানে, ব্যাস কথা শেষ। বিয়ে হয়েছে, স্বামীর বাড়ি গিয়েছিলে। আমারও ওয়াদা রাখা হয়েছে, সারা জীবন ওই বাড়ির ছেলের সাথে সংসার করতে হবে এমন ওয়াদা আমি করিনি। তাই তোমাকে আমি ওই অনিশ্চিত ভবিষ্যতের পিছনে রাখবো না। আমি ডিভোর্স পেপার বানিয়ে এনেছি, তুমি সাইন করে দাও, তারপর বাকিটা আমি দেখে নেব। মায়ার চোখ টলমল করে ওঠে ডিভোর্স পেপারের কাগজটি দেখে। নত মস্তিষ্কের মায়া কোলে হাত দুটো দিকে তাকিয়ে রইল। শফিকুল ইসলামের কথায় কোনো যুক্তি খুঁজল না, আর না বাবাকে মিথ্যা প্রমাণ করতে কিছু বলল। চুপচাপ শুধু চুপ করে থেকে মাথা নাড়ল, সম্মতি দিল সাইন করবে। জুই চমকে তাকায় মায়ের দিকে। এতটা জেদ করবে মায়া বুঝতে পারেনি জুই। ভালোবাসার শর্তেও আত্মসম্মানের তাগিদে স্বামীকে এক কথায় ডিভোর্স দিবে ভাবেনি সে। পাশ থেকে ফিহারও একই অবস্থা, অজানা ভয় আতঙ্কে তাকিয়ে আছে মায়ের দিকে। এই ডিভোর্স ব্যাপারে যদি হৃদের কাছে যায় তাহলে কি হবে, সেটা নিয়ে চিন্তিত সে। ফিহার ধারণা মতে হৃদ মায়াকে অসম্ভব ভালোবাসে। হৃদ খান গোটা দুনিয়ার জন্য খারাপ হলেও মায়ার জন্য অসম্ভব আদুরি। হৃদ নিজেই মায়াকে বেশ যত্ন সহকারে খেয়াল রাখে। সেখানে ডিভোর্স মায়ার সাইন মানেই তাণ্ডব। ফিহা শুকনো ঢুক গিলে মায়ার দিকে তাকায়। মায়াকে দেখে কাপা হাতে ডিভোর্স পেপারে সাইন করতে বলে। শফিকুল ইসলাম মায়ার থেকে সাইন নিয়ে উঠে দাঁড়ায় ডিভোর্স পেপার হাতে নিয়ে। তিনি যাওয়ার আগে পুনরায় মায়ার মাথায় স্নেহময় হাতটা বুলিয়ে চলে যেতে নিলেই মায়া হঠাৎ করে পেছন জাগলো ওনার। শফিকুল ইসলাম দাঁড়ায়, কৌতূহল ভরা দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই মায়া নত মস্তিষ্কে এগিয়ে এসে বাবার মুখোমুখি দাঁড়িয়ে হৃদের দেওয়া ডায়মন্ডের চুড়ি আংটি খুলে বাবার হাতে তুলে দেয়। বিয়ের প্রথম রাতে হৃদের দেওয়া উপহারের গলার রকেটটা খুলে শফিকুল ইসলামের হাতে তুলে দিতে দিতে মায়া বলে, এইগুলো ফেরত দিও আব্বু, এইগুলো তাদের দেওয়া, আমার এইগুলোর প্রয়োজন নেই। শফিকুল ইসলাম অত্যন্ত গৌরবের সহিত প্রসন্ন হেসে মায়ার মাথায় হাত বুলিয়ে সব কিছু নিয়ে নিজের ঘরের দিকে যায়। ওনাকে আপাতত খান বাড়িতে যেতে হবে আজই। এইগুলো নিয়ে মায়া ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকে, কারো সঙ্গে কোনো কথা না বলে নিস্তেজ। বুক ভারীর শরীরটা টেনে নিয়ে যায় নিজের রুমের দিকে। রেহেনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়ের কষ্ট চোখে পড়ছে ওনার। তিনি জানেন মায়া ওই বাড়ির ছেলের উপর দুর্বল হয়ে পড়েছে এত বছরে, তবে স্বামীর কথাও ফেলে দেওয়ার মতো না। আর যাই হোক, অনিশ্চিত ভবিষ্যতের দিকে মেয়েকে ঢেলে দিতে পারবেন না তারা। সন্ধ্যার অন্ধকারময় আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি। রাস্তাঘাটে মানুষের চলাচল আছে, তবে অনেকটাই কম। মায়া খোলা বারান্দার রেলিংয়ের উপর বসে আছে, অনেকটা কান্নায় চোখ মুখ ফোলা, নাক লাল হয়ে আছে। আজকে দুপুরের দিকে শফিকুল ইসলাম রেহেনা বেগমকে নিয়ে খান বাড়িতে গেছে মায়ার ডিভোর্স পেপার নিয়ে। এখনও বাসায় ফেরেনি, হয়তো ফিরতে আরও রাত হতে পারে। এই মুহূর্তে বাসায় শুধু ফিহা, জুই আর সে। মায়া রুম লক করে বসে আছে, কাউকে নিজের রুমে আসতে দেয়নি সেই সকাল থেকেই। বুক ফাটা আর্তনাদে কান্নাটা কাউকে দেখাতে ইচ্ছুক না তাই। মায়া আজ সবকিছুর উপর বিরক্ত, কারো সাথে সোজা মুখে কথা বলতে পর্যন্ত মন নারাজ, শুধু একা থাকতে চায়। মনে তার জেদ, হৃদকে বিয়ে করবে না, কিন্তু হৃদ মেরে ফেলতে চাইবে। মনে তার জেদ, হৃদকে বিয়ে করবে না, হৃদ মেরে ফেলতে চাইলে ফেলুক, তারপরও বিয়ে করবে না। এই জন্য ডিভোর্স পেপারেও সাইন করলো, সব কিছু ফেরত পাঠালো। এত কিছুর পরও মায়া হৃদের থেকে দূরে থাকতে পারছে না কেন? মরণ যন্ত্রণা মনে হচ্ছে মায়ার ভিতরে ভিতরে, অসহ্য ন্যায় কেন
অসহ্যর ন্যায় কেন ঠেকছে সব কিছুর মায়ার কাছে। মায়া কি করবে, কিভাবে থাকবে হৃদ ছাড়া? মায়া মুখে হাত দিয়ে পুনরায় ফুপিয়ে ওঠে কান্নায়। সেদিন হৃদ নিজের রাগ মায়ার সাথে দেখিয়ে চলে গিয়েছিল, তবে আসিফকে, মায়া আর জুইকে সেফলি বাসায় দিয়ে গিয়েছিল। বিশেষ করে মায়াকে সাবধান করে গিয়েছিল, মায়া যাতে বাসা থেকে বের না হয়, কোথাও না যায়, সাবধানে থাকতে। মায়া আসিফের কথা শুনে বাসা থেকে বের হয়নি এমন জানা, সে এমনি বের হয়নি বাসা থেকে মন খারাপের জন্য। মায়ার দেখা দেখি জুই 2 দিন কলেজে গেল না। বর্তমান সময়ে সন্ধ্যা 7টা বাজে। মায়া মুখ ঢেকে আরও কিছুক্ষণ কান্না করে দুর্বল শরীরটা নিয়ে উঠে দাঁড়ায়। 2 হাতে চোখ ভালো করে মুছে পা বাড়ায় নিচের দিকে। সারাদিন ধরে মনটা তার কুড়াচ্ছে, ভিতর ভিতর ছটফট করছে। মনে হচ্ছে আজ কিছু একটা খারাপ হবে মায়ার সাথে। আল্লাহ বাঁচানোর মালিক। মায়া সোজা কিচেনে গেল। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওয়েদার ভালো নেই। জুই, ফিহা রুমে আছে। মায়া নিজের জন্য অল্প খাবার প্লেটে তুলে নেয়। সারাদিন না খাওয়ায় বেশ দুর্বল লাগছে নিজেকে। প্লেটে খাবার সাজিয়ে ঘুরতে গিয়ে বিকট শব্দ কানে আসতেই মায়া ভয়ে লাফিয়ে ওঠে। হাতের প্লেট ছেড়ে দেয় ফ্লোরে। তৎক্ষণাৎ লাগাতার ধামধাম শব্দে মায়ার মনে হয় তাদের গেট হয়তো 8-10 জন মানুষ মিলে একত্রে ভাঙতে চাচ্ছে শক্তি প্রয়োগ করে। মায়া বুঝতে পারে না কারা এমন করছে। তারপর মায়া অবুঝের মতন তৎক্ষণাৎ প্রাণপূর্ণ দৌড়ালো সেদিকে। ঘরে দরজা খুলে দ্রুত গেটের কাছে যায়। কেচি গেট প্রায় ভেঙে ফেলার উপক্রম হলো ওপাশ থেকে লাগাতার আঘাত করাতে। মায়া আটকে দ্রুত হাতে গেটের লক খুলে দরজা টেনে ধরতেই কেউ ঝড়ের গতিতে মায়ের গলা চেপে ধরে। আকস্মিক ঘটনায় মায়া বুঝতে না পারলেও গলার উপর ব্যক্তির হাত ধরে পেছাতে লাগে পরপর। ব্যক্তিটি বলিষ্ঠ হাতে মায়ার গলা চেপে ধরে টেনে নিয়ে হিংস্রত্ব প্রকাশে ঠাস করে পাশের দেয়ালের সাথে মিশিয়ে ধরে গর্জে উঠে বলে, বড় বড় কলিজা নিয়ে ঘুরিস? তোর কলিজাটা কত বড় হয়েছে সেটা আজ আমি মেপে দেখব। আমাকে ডিভোর্স পাঠাস? আম্মাকে? তোর সাহসের দাঁত ভেঙে আজ আমি যাব। তোকে কে বাঁচায় আমিও দেখব। মায়ার আটকে আসা নিঃশ্বাসের তাগিদে ছটফট করে হৃদের হাতটা ছোটাতে চাইল নিজের গলা থেকে। অনবরত কাশতে কাশতে হৃদের সাথে জোড়াজুড়িতে সফল হলো না। হৃদের বুক 2 হাত ঠেকিয়ে আচানক জোর হাতে ধাক্কা দেয়। ঘটনার আকস্মিক হলেও হৃদকে দূরে সরাতে সক্ষম হলো না মায়া। তবে মায়ার গলায় হৃদের হাতটা কিছুটা হালকা হয়ে যায় ঘটনার আকস্মিকতায়। তাতে মায়া সুযোগ বুঝে ছুটে পালাতে চাইল হৃদের হাত থেকে বাসার ভিতরে। এতেও মায়া সফল হতে পারেনি হৃদের হঠাৎ অনবরত গুলির বর্ষণে। হৃদের হিংস্রতা যেন আজ আকাশ ছুঁয়েছে মায়ার ডিভোর্স পেপার পাঠানোতে। হৃদ এক হাতে বন্দুকের ট্রিগার চেপে সাথে সাথে দক্ষ হাতে ফায়ার চালালো মায়ার চারপাশে এলো পাথারি। ভয়ে আটকে মায়া দিশেহারা হয়ে প্রাণপূর্ণ চিৎকার করে ওঠে তৎক্ষণাৎ। হৃদের গুলি বর্ষণের শব্দে ভিতরের ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে উঠানে জুই ও ফিহা। মায়ার বয়ার্ত আর্তনাদি চিৎকার ও হৃদের অনবরত গুলির বর্ষণে আতঙ্কিত হয়ে যায় তারা দুজনও। কি করবে বুঝতে না পেরে দুজনই ছুটে দৌড়ে যেতে চাইল ভয়ার্ত মায়ের দিকে। কিন্তু তার আগেই দুজনের পথ আটকে দাঁড়ায় হৃদের বডিগার্ডরা। জুই হামলা মারামারি গুলি জীবনের প্রথম দেখায় ভয়ে আড়ষ্ট হয়ে মায়ের জন্য কেঁদে ওঠে তখনই। সে শুনেছে হৃদ খান খারাপ, কিন্তু এতটা ভয়ানক হবে মায়ার জন্য সেটা কখনোই ভাবেনি। জুই শব্দ করে কেঁদে উঠতেই ফিহা তাকে এক হাতে জড়িয়ে নিয়ে তৎক্ষণাৎ চিৎকার করে ডেকে ওঠে হৃদকে, ভাই কি করছো তুমি? থামো প্লিজ, এটা আমার শ্বশুর বাড়ি। মায়া ভয় পাচ্ছে। হৃদের ফায়ার থামে, কিন্তু রাগ নয়, হিংস্র লাল চোখগুলো এবার তাক করা হয় ফিহার দিকে। হৃদকে মাত্রাতিক রেগে থাকতে দেখে শুকনো ঢুক গিলল ফিহা। বডিগার্ডের কাছে বন্দি দশায় থেকে ভয়ার্ত কণ্ঠে বলে, ভাই তুমি? ফিহার কথা শেষ হবার আগেই শোনা যায় হৃদের ক্ষেপান্তর কণ্ঠের স্বর, একদম না, এক্সট্রা জ্ঞান দিবি না, আর না মাঝখানে কথা বলার চেষ্টা করবি, তাহলে ফলাফল ভালো হবে না। হৃদের হুকুমে দমে যায় ফিহা। এই মুহূর্তে হৃদের সাথে কথা বলা মানে পরিস্থিতি আরও বিগড়ানো। ফিহা চুপ হলো, অসহায়ত্ব প্রকাশ করলো মায়ার জন্য। মায়া তখনও হৃদের ভয়ে সিটিয়ে কান্না করছে বাড়ির উঠোনে আম গাছের সাথে পিঠ ঠেকিয়ে। হৃদের গুলির শব্দ থামতেই পুনরায় পালাতে চাইল ভয়ে, কিন্তু এবারও কপালে সহায়তা হলো না তার। হৃদের বডিগার্ডরা চারদিক থেকে ঘিরে ধরলো। মায়া এবার অন্যদিকে দৌড়াতে চাইল।
হৃদের হাতে আটকা পড়ল। হৃদ মায়ার বাহু টেনে চেপে ধরে আম গাছটির সাথে, যার ফলে মায়া গাছের সাথে বাড়ি খেয়ে পিঠের মেরুদণ্ড ও মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। গুঙাতেই হৃদ আরও ক্ষিপ্ত হলো। দক্ষ হাতে মায়ের গাল চেপে ধরে মুখের ভেতর ঠেসে ঢুকালো নিজের হাতের বন্দুকটি। বন্দুকের আঘাতে মায়ার ঠোঁট কেটে রক্ত পড়ল তৎক্ষণাৎ। হৃদের হিংস্রত্বের দাবিতে মায়ার জান যেন এবার বের হয়ে যাবার উপক্রম হলো হৃদের ভয়ে। কপালে তরতর ঘাম, চোখের পানি ও গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটার সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে মায়া। হৃদের হিংস্রত্ব চেহারায় মায়া ভয়ে তরতর করে কেঁপে চোখের পানি ছেড়ে দিল হৃদের হাতে। মায়ার কথা বলার রা রইল না একটুও। হৃদ মায়ের মুখের উপর ঝুঁকে রাগে তীর তীর করে বলে ওঠে, আমি বলেছিলাম আমার বিরোধিতা করবি না, তারপরও কেন করলি? কে তোকে সাহস দেয় আমাকে ডিভোর্স পাঠানোর? আমাকে চোখে পড়ে না তোর? জানে ভয় নেই আমাকে ডিভোর্স পাঠাস? তোর জন্য শান্তি পাচ্ছি না কোনো কিছুতেই। আমার আরামের কাজগুলো হারাম হয়ে যাচ্ছে শুধু তোর জন্য, আর তুই আমাকে ডিভোর্স পাঠাস? নাগর জুটিয়েছিস এখানে এসে। আমি শান্তিতে থাকতে না পারলে তোকে শান্তিতে থাকতে দিব? আমার ঘুম না হলে তোকে ঘুমাতে দিব? ডিভোর্স পাঠিয়েছিলি না আমাকে? দাঁড়া, তোর ডিভোর্স আজকে তোকেই খাওয়াবো আমি। আসিফ! হৃদে চিৎকার করা যাকে তৎক্ষণাৎ ডিভোর্স হাতে দৌড়ে আসে আসিফ। জি ভাই। হৃদ মায়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আসিফ থেকে ডিভোর্সের কাগজ নিয়ে মায়ার মুখের দিকে ছুঁড়ে মারল। মায়া চমকে ওঠে, হেঁচকে তুলে কাঁদতে থাকে নত মস্তিষ্কের হৃদের সামনে দাঁড়িয়ে। মায়ার এই হৃদকে ভীষণ ভয় করছে, হাড় কাঁপানো ভয় লাগছে। মায়ের সাথে বিগত 2 দিন ধরে হৃদ এমন বাজে ব্যবহার করছে যেটা আগে কখনো করেনি হৃদ। মায়ার এই হৃদকে চায় না, এই হৃদ ভালো না মায়ার জন্য। এই হৃদ ভীষণ খারাপ, রাগী, বদমেজাজি আর মায়াকে আঘাত